আশা আবারও আপনাদের ফিরে ফিরে দেখা সেই বিশেষ অনুষ্ঠান যার নাম এডুকেশনাল অ্যাস্ট্রোলজি। আরও একবার আপনাদের শারদীয়া ও দীপাবলির শুভেচ্ছা, হার্দিক শুভকামনা জানাচ্ছি। বাঙালির এই মাসটা হচ্ছে প্রাণোচ্ছল মাস, প্রাণচঞ্চল মাস। আরও চঞ্চল হয়ে আপনারা বসে থাকেন প্রতি সপ্তাহের এই দুটো দিন টিভির সামনে শুধুমাত্র আপনাদের এই মন পছন্দ অনুষ্ঠান এডুকেশন অ্যাস্ট্রোলজি দেখার জন্য। কেন দেখেন আপনারা এই অনুষ্ঠান? কেনই বা দেখছেন? সেটা যারা বিগত দিনে এই অনুষ্ঠান দেখছেন তারা তো অবশ্যই ভালো করেই জানেন যে এই অনুষ্ঠান কেন আপনারা দিনের পর দিন দীর্ঘ প্রতীক্ষার সঙ্গে দেখে আসেন। আজ যারা নতুন দেখছেন তারাও জানতে পারবেন কেন আপনাদের এই অনুষ্ঠান ভালো লাগছে বা লাগবে। আগামী দিনে যারা দেখবেন তাদেরও আপনারা বলবেন যে এই অনুষ্ঠান থেকে আপনারা কিভাবে উপকৃত হয়েছেন। দেখুন, একটা কথা দর্শক বন্ধুরা আপনাদের মানতেই হবে, চাওয়া আর পাওয়া এর মাঝে কিন্তু বিস্তর অর্থাৎ বিশাল একটা ফারাক। ইংরেজিতে একটা কথা আছে, স্কাই ইজ দ্য লিমিট। আমাদের চাওয়াও কিন্তু আকাশচুম্বী, কিন্তু পাওয়া, যা চাই আমরা তা কি পাই? আর সেই চাওয়া পাওয়া নিয়েই কিন্তু আমাদের এই অনুষ্ঠান। আমরা চাই আমাদের ভালোবাসার মানুষকে কাছে পেতে। আমরা চাই কৈশোর ছেড়ে যখন যৌবনে পা রাখলাম, যখন সংসারের পুরো বোঝাটা, আর্থিক বোঝা আমাদের কাঁধে এলো, তখন চাই একটু আর্থিক সুস্থিতি, অর্থাৎ একটা ভালো চাকরি অথবা ব্যবসা। আমরা চাই বার্ধক্যে পৌঁছে যাওয়া আমাদের মা বা বাবার শরীর ভালো থাকুক। আমরা চাই আমাদের দিদি বা বোনের সুপাত্রে বিবাহ। সুতরাং আমাদের চাওয়ার তো শেষ নেই, কিন্তু আমরা কি তা পাই? কেন পাই না? হ্যাঁ, এটা মানতেই হবে। যারা এই অনুষ্ঠান দেখেন তারা জানেন যে এই অনুষ্ঠানের মূল কাণ্ডারি যিনি, যার নাম বাবা শ্রী দেবদাসজি মহারাজ, ভারতবর্ষের লক্ষ লক্ষ পরিবারে যার নাম এখন ছড়িয়ে আছে, সেই পবিত্র মানুষ আপনাদের একটা কথাই বলেছেন যে আমাদের চাহিদার সঙ্গে পাওয়া কেন মেলে না, তার একটাই কারণ, গ্রহেরা আমাদের জীবনে ভীষণভাবে কথা বলে ওঠে। আর প্রতিটা মানুষের চাওয়া পাওয়ার মাঝে এই বিস্তারটা কিন্তু তাদের জন্মকুণ্ডলী অনুযায়ী প্রাপ্ত তাদের গ্রহের অবস্থান। বহু মানুষ এমন এমন গ্রহদোষ পান যার ফলে তাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। না, ঘাবড়ানোর কারণ নেই, তা থেকেও কিন্তু বেরিয়ে আসা যায়। এবং সেই বেরিয়ে আসার জন্যই কিন্তু উনি প্রতি সপ্তাহে দুটো দিন তার এত ব্যস্ততার মধ্যেও আপনাদের জন্য বরাদ্দ রাখেন। শুধু আপনারা ওনার মাধ্যমে উপকৃত হন, ওনার মাধ্যমে আপনারা পান জীবনের কাঙ্ক্ষিত সাফল্য, এই আশাটুকু নিয়ে। তা আজও আমরা এসেছি সেই পবিত্র মানুষকে সঙ্গে নিয়ে আমাদের স্টুডিওতে, এবং আজও আমরা শুনব বিভিন্ন মানুষের সমস্যাজনিত চিঠির উত্তর এবং সঙ্গে জ্যোতিষের ওপর কিছু শিক্ষা। অনুষ্ঠান চলাকালীন আপনারা সব কিছুই জানতে পারবেন, উনি কোথায় কোথায় বসেন, কিভাবে ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, সবই বলতে থাকবো। তার আগে বাবা শ্রী দেবদাসজি মহারাজকে আমাদের স্টুডিওয় স্বাগত জানিয়ে আমরা শুনতে থাকি জ্যোতিষ শিক্ষা এবং বিভিন্ন মানুষের সমস্যাজনিত প্রেরিত চিঠির উত্তর। নমস্কার। সর্বপ্রথমে টিভি মিডিয়া কর্তৃপক্ষকে এবং এই মুহূর্তে যে সমস্ত টেকনিশিয়ান ভক্তরা এই অনুষ্ঠানকে লক্ষ লক্ষ দর্শকের কাছে পৌঁছে দিচ্ছ, সেই সমস্ত টেকনিশিয়ান ভক্তদের এবং আমার সাথে স্টুডিওতে রয়েছে আর্য বসু রায়কে এবং তোমাদের জনপ্রিয় টিভি মিডিয়াতে এই মুহূর্তে এডুকেশনাল অ্যাস্ট্রোলজি অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং সর্বমঙ্গলময় সর্বশক্তিমান শ্রী শ্রী ভগবানের চরণে, শ্রী শ্রী তারা মায়ের চরণে তোমাদের জীবনের সার্বিক মঙ্গল প্রার্থনা করে
অনুষ্ঠান শুরু করছি এডুকেশনাল অ্যাস্ট্রোলজি। ভক্তগণ, আমরা অনুষ্ঠান শুরু করব। আমরা আলোচনা করছিলাম ইষ্ট দেবতা নিয়ে আজকেও আলোচনা করব। ইষ্ট দেবতা নিয়ে আজ আমরা আলোচনা করব। আমরা আলোচনা করছিলাম, আমরা 8 নম্বর নক্ষত্র মানে পুষ্যা নক্ষত্র সম্পর্কে বা পুষ্যা নক্ষত্র পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমাদের আলোচনা শুরু করব অশ্লেষা নক্ষত্র থেকে। তোমরা তৈরি হয়ে যাবে তোমাদের জন্মকুণ্ডলী নিয়ে। আমি এখানে আলোচনা করব, তোমরা নোট করে নেবে তোমাদের ইষ্ট দেবতা। এবং আমাদের কাছে প্রচুর চিঠি এসে পৌঁছেছে। প্রথম অনুষ্ঠান কিন্তু শুরু করব চিঠিপত্র দিয়ে। চিঠি দিয়েই আজকে অনুষ্ঠান শুরু করব। তোমরা অনেকে ফোন করেছো, অনেকে ইমেল করেছো, অনেকে চিঠি লিখেছো যে একই অনুষ্ঠান দেখতে হলো। পুজোর মাসে 2 সপ্তাহ পুরনো অনুষ্ঠান চলেছে, কারণ আমরা শুটিং করার সময় পাইনি, অনুষ্ঠান করার সময় পাইনি, সেই জন্য পুরনো অনুষ্ঠান চলেছে। আজকে তোমরা অবশ্যই নতুন অনুষ্ঠান দেখছো। কিভাবে তোমরা চিঠি লিখবে, কোথায় যোগাযোগ করবে ইত্যাদি সমস্ত বিস্তারিত বিবরণের জন্য, বিস্তারিত যোগাযোগের জন্য সমস্ত প্রকার ইনফরমেশন তোমাদের দিয়ে দেবে আর্য বসু রায়। আমরা প্রথম শুরু করব চিঠি দিয়ে। সরাসরি আমরা চিঠিতে চলে যাচ্ছি, কারণ প্রচুর চিঠি আমাদের কাছে এসছে। বাবা শ্রী দেবদাসজি মহারাজ ভারতবর্ষের প্রতিটি প্রান্তে এখন মাসের প্রায় 25 দিন থাকার কারণে আমরা ওনাকে পশ্চিমবাংলায় যেরকমভাবে পাওয়া সম্ভব সেরকমভাবে পাই না, এবং চেম্বারও বহু মানুষ অ্যাপয়েন্টমেন্ট করে এসেও ওনাকে পাচ্ছেন না। এটা এই অনিচ্ছাকৃত ওনার না থাকাটা আমাদের মার্জনা করতে হবে, কারণ এখন শুধু উনি পশ্চিমবাংলার মানুষ নন, সারা ভারতবর্ষের কাছের মানুষ। তা আমরা সরাসরি চলে যাচ্ছি চিঠিতে। আমি আপনাদের টিভি স্ক্রিনে যে 2 নাম্বার যাচ্ছে ওই 2 নাম্বারে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করবেন। আমি পরে ডিটেলসে বলছি। তার আগে প্রথম চিঠিটি পড়ছি। প্রথম চিঠিটি পাঠিয়েছেন মনোজ পাল, সন্তোষপুর থেকে পাঠিয়েছেন মনোজ পাল। উনি লিখছেন, মাননীয় দেবদাসবাবু, আমি শ্রী মনোজ পাল, সন্তোষপুর নিবাসী। প্রত্যেক রবিবার রাত্রি 10:30 আপনার অনুষ্ঠান দেখি। আপনার পরিষ্কার বিশ্লেষণ আমার খুব ভালো লাগে, তাই আপনার কাছে আমার সম্বন্ধে 2-1টা উত্তর জানবার জন্য এই পত্রটা পাঠালাম। আপনার কাছে একটা অনুরোধ রইল যে যেহেতু আমি শনিবার বাড়ি থাকি না, তাই আমার পক্ষে রবিবার ছাড়া আপনার অনুষ্ঠান দেখা সম্ভব নয়। যদি একমাত্র রবিবার আমার সম্বন্ধে একটু বলেন তাহলে বাধিত হব। আমার প্রশ্ন হলো, আমার জীবনে আর্থিক সচ্ছলতা আসবে কি না? যদি আসে কবে আসবে, এবং জীবনে কোনো বড় বিপদের মধ্যে পড়ব কি না? এবং বর্তমানে আমি পারিবারিক সমস্যা নিয়ে খুব অশান্তিতে আছি। ওনার নাম মনোজ পাল। ওনার ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ হচ্ছে 2রা সেপ্টেম্বর 1967। 2রা সেপ্টেম্বর 1967। জন্ম সময় হচ্ছে সকাল 3:57। সকালবেলা 3টে মানে ভোরবেলা। হ্যাঁ, মনোজবাবুর প্রশ্নগুলো হচ্ছে যে ওনার জীবনে আর্থিক সচ্ছলতা আসবে কিনা এবং এলে তা কবে আসবে, আর এখন উনি একটা পারিবারিক সমস্যার মধ্যে দিয়ে চলছেন, সেটা থেকে কবে উনি অব্যাহতি পাবেন, আর জীবনে কোনো বড় বিপদের মধ্যে পড়বেন কিনা। আর্থিক অবস্থা বিষয়ে তার মূল প্রশ্ন আর্থিক সচ্ছলতা। বাবা, তুমি এই চিঠি আমাকে পাঠিয়েছো, তার চিঠিটাকে আমি এখানে জুম ফ্রেমে উপস্থাপন করছি। অনেক বড় চিঠি তুমি পাঠিয়েছো, সুন্দরভাবে তুমি চিঠিটিকে এখানে লিখেছো, খুব সুন্দর করে তুমি লিখেছো। বাবা, আমি অবশ্যই তোমার সমস্যাগুলোকে যত্ন নিয়ে আমি এখানে দেখব, এবং আমি সেজন্য এখানে তোমাকে জ্যোতিষ পরামর্শ দেব। তুমি কিন্তু খাতা পেনটা অবশ্যভাবে রেডি রাখবে। হ্যাঁ বাবা, তুমি কিন্তু খাতা পেনটা রেডি রাখবে। আমি তোমার জন্মকুণ্ডলীর ওপরে অবশ্যই আমি আলোকপাত করব। আর্থিক বিষয় জেনারেলি, 2nd house indicates one's bank position, cash on hand, and readily cashable movable property. 10th house shows one's profession and inheritance. 11th house is the balance sheet
indicating one's need profit. তো একটি জন্মকুণ্ডলিতে সে পুরুষ হোক বা নারী, সে জীবনে কতটা আর্থিক সফলতা লাভ করবে সেজন্য অবশ্যভাবে, সে তুমি পুরুষ হও বা নারী, আমাদের সেকেন্ড হাউস মানে দ্বিতীয় ঘর, আমাদের 10th হাউস মানে আমাদের কর্মঘর এবং 11th হাউস মানে 11 নম্বর ঘরের প্রতি অবশ্যভাবে কিন্তু আমাদের লক্ষ্য রাখতেই হবে। চলো আমি তোমার হরোস্কোপটা উপস্থাপন করি। তার আগে বাবা আমি বলে দেই তোমার রাশি, লগ্ন, গণ এগুলো বলে দেই, তুমি একটু নোট করে নাও। আর যদি তোমার কাছে আগে হরোস্কোপ থাকে তো খুবই ভালো। তোমার হচ্ছে বাবা কর্কট রাশি, কর্কট লগ্ন, তোমার কর্কট রাশি এবং কর্কট লগ্ন, এবং পুষ্যা অর্থাৎ 8 নম্বর নক্ষত্রে তোমার জন্ম এবং কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে তোমার জন্ম, এবং তোমার বিপ্রবর্ণ মানে ব্রাহ্মণ বর্ণ এবং দেবগণ এবং দেবতাগণ বা দেবগণ। আমি তোমার হরোস্কোপটা বাবা এখানে উপস্থাপন করছি, তুমি অবশ্যভাবে তোমার জন্মকুণ্ডলী মিলিয়ে দেখবে। আজকের অনুষ্ঠানে এইভাবে আমরা পরপর শুনতে থাকবো যে আমাদের বিভিন্ন সমস্যা এবং তা কিভাবে কাটিয়ে উঠব, তার প্রতিকারের উপায়। তার মাঝখানে বলে রাখি যে আপনারা কোথায় কখন কিভাবে বাবা শ্রী দেবদাসজি মহারাজের সঙ্গে দেখা করবেন। প্রথম ঠিকানাটি লিখে দিন ওনার নিজের বাড়িতে, 100 শ্রীকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর, জেলা হুগলি। বাড়ির নাম শ্রীকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর, জেলা হুগলি। যারা বাসে আসবেন বলে দিই, বাস স্টপেজের নাম হলো মাসির বাড়ি, বাস স্টপেজ হলো মাসির বাড়ি। এটি হলো শ্রীরামপুরে বাবার নিজের বাড়ি, এবং যে দুটি নাম্বার আপনাদের স্ক্রিনে যাচ্ছে সেই দুটি নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে কিন্তু আপনাদের আসতে হবে। আমি এখানে আরেকবার বলি তার জন্ম তারিখটা, তুমি আমাকে বাবুর জন্ম তারিখ হচ্ছে ভোরবেলা 3:57 এবং 2 সেপ্টেম্বর 1967, এবং ওনার হচ্ছে কলকাতায় জন্ম। বাবা এই হচ্ছে তোমার জন্মকুণ্ডলীর অবস্থান। আমি এখানে তোমার জন্মকুণ্ডলীটাকে আমি এখানে উপস্থিত করছি, তুমি অবশ্যভাবে মিলিয়ে দেখবে, তুমি অবশ্যভাবে সেটা মিলিয়ে দেখবে। বাবা এই হচ্ছে তোমার জন্মকুণ্ডলীর অবস্থান। তোমার জন্মকুণ্ডলীতে এখানে আছে রাহু, এখানে গ্রহ নেই, এখানে গ্রহ নেই। লগ্ন বৃহস্পতি, চন্দ্র, রবি, বুধ, শুক্র, এখানে গ্রহ নেই। কেতু, মঙ্গল, গ্রহ নেই, গ্রহ নেই, এখানে গ্রহ নেই। এখানে কে আছে? একটা জন্মকুণ্ডলী সঠিক কিনা সেটা দেখবার জন্য আমাদের সব থেকে আগে কি দেখতে হবে? 9টা গ্রহ আছে কিনা দেখে নাও। 1 2 3 4 5 6 7 8, 8টা গ্রহ। 9টা গ্রহ হতে হবে। শনিটা আমি পরে লিখলাম, কেন লিখলাম বলবো। শনিটা এখানে এই জন্মকুণ্ডলীতে শনি একটি বিরাট বিষয়, শনি একটি বিরাট বিষয়। সবার আগে বলি যে বাবা তোমার সেকেন্ড হাউস মানে 2 নম্বর ঘর, তোমার 10 নম্বর ঘর, 11 নম্বর ঘরে কি অবস্থা আছে? তোমার জন্মকুণ্ডলীতে দুখানা খুব ভালো যোগ আছে, দুখানা খুব ভালো যোগ আছে। কি কি যোগ? একটা হচ্ছে গজকেশরী যোগ, এটা আবার রাজযোগে রূপান্তরিত হয়ে গেছে। তোমার বৃহস্পতি চন্দ্র লগ্নে, বৃহস্পতি তোমার 1 2 3 4 5 6 7 8 9 নবমপতির সাথে লগ্নপতি লগ্নে আছে। এটা গজকেশরী যোগ প্লাস রাজযোগ। লিখে ফেলো, সুন্দর করে লিখে ফেলো। আর একটা শুভ যোগ আছে, কি জানো? তোমার 11th হাউস আছে, 11th হাউসের মালিক, 11th হাউসের মালিক আছে সেকেন্ড হাউসে ধনস্থানে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 নম্বর ঘরটা হচ্ছে বৃষ, এর মালিক হচ্ছে শুক্র। কে? শুক্র। আবার বলছি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 নম্বর ঘরটা হচ্ছে বৃষ, এর মালিক হচ্ছে শুক্র। শুক্র আছে সেকেন্ড হাউসে, 11th-এর সাথে সেকেন্ডের কানেকশন হয়ে গেছে। এটা অমর অনন্ত ধনযোগ। ধন তোমার জীবনে কম হবে না। কি কথা বলছো দেবদাস বাবা?
ধন আমার জীবনে কম হবে না, আমার রাজযোগ আছে, আমি রাজা হব, আমার গজকেশরী যোগ আছে, আমার অমর অনন্ত ধনযোগ আছে, তাহলে বলো যে এত কষ্ট করে এই এক পাতা জুড়ে এখানে 15 ইঞ্চি বাই 10 ইঞ্চির এই চিঠিটা কেন লিখেছি? কেন লিখেছি? আমি টেকনিশিয়ান ভক্তদের বলছি জুম করে উপস্থাপন করবে। আমি এখানে কেন লিখেছি এই চিঠিটা, যে মাননীয় দেবদাস বাবু বলে কেন শুরু করেছি? তুমি আমার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করে বলছো আমি রাজা হব, আমি গজা হব। আমি তো আর্থিক সমস্যার মধ্যে রয়েছি। শুধু আর্থিক সমস্যা নয়, আর কি বলেছেন? পারিবারিক সমস্যার মধ্যে আছে। কেন আছে? কেন? দেখো, শনিটা আমি পরে লিখেছি না, শনিটা আমি পরে লিখেছি। কেন আমি পরে লিখেছি? এই লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহটা কে বলো? বলো বাবা, নিশ্চয়ই মনে আছে। শনি না মঙ্গল? কে বলো? রাজ্যকারক গ্রহ হচ্ছে মঙ্গল, আর মারক গ্রহ হচ্ছে শনি। মঙ্গল তো ভালো আছে, তার নিজের ঘরে আছে, ভালোই আছে। লগ্ন থেকে 1 2 3 4 5, বৃহস্পতি চন্দ্র ভালো আছে, শুক্র ভালো আছে, রবি বুধ ভালো আছে। শনি 1 2 3 4 5 6 7 8 9 নবম স্থানে চলে গেছে। অষ্টমপতি তথা মারক গ্রহ নবম স্থানে গিয়ে বসে গেছে, ভাগ্যস্থানে। এটা তোমার ভাগ্য বিপর্যয়ের কারণ। এই শনি তোমাকে প্রবলেম দিচ্ছে। আর একটা কথা কি, আর্থিক কথা বলেছো না বাবা? আয় তোমার জীবনে কম নেই, কম হবে না। আয় তোমার জীবনে কম নেই, কম হবে না। কিন্তু রাজার ভান্ডারও যদি বেহিসাবি হয় তাহলে তা দেউলিয়াতে পরিণত হয়। অর্থ মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই, সেই অর্থকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। কেন বলছি? তোমার 11th হাউসের মালিক ধনস্থানে ইনকাম দিয়ে যাবে, অনেক ইনকাম দেবে তোমাকে। আবার তোমার 12 হাউসের মালিকও ধনস্থানে বুধ ব্যয় করাবে। যত্র আয় তত্র ব্যয়, বা লোনে পড়ে যাবে তুমি। এর জন্য সেভিংসটা অন্যের নামের সাথে জুড়ে দাও। এটা তোমার একটা পারিবারিক অশান্তির কারণ। সেভিংসটা জয়েন্ট নামে করতেই হবে। শেয়ার মার্কেটিং, কোনো প্রকার ইন্স্যুরেন্স, কোনো প্রকার ইনভেস্টমেন্ট, বাজারগত ঝুঁকি যেখানে আছে, আমি কোনো কোম্পানি নাম নিচ্ছি না, সারাদিন তো টেলিকলাররা ফোন করে তো বিরক্ত করেই। কোনো প্রকার বাজার ঝুঁকি সংক্রান্ত ইনভেস্টমেন্ট তোমার পক্ষে শুভ হবে না। তোমার আছে অমর অনন্ত ধনযোগ, তোমার হয়ে গেছে অমর অনন্ত ব্যয় যোগ। এই দ্বাদশপতি ধনস্থানে অমর অনন্ত ব্যয় যোগ, নোট করো। যদি দ্বাদশপতি ধনস্থানে অবস্থান করে তা অমর অনন্ত ব্যয় যোগ, এই যে 12 নম্বর ঘরের মালিক। আর যদি একাদশপতি ধনস্থানে অবস্থান করে তাহলে অমর অনন্ত ধনযোগ। তোমার কুণ্ডলীটা 1000-এর মধ্যে এরকম একটা কুণ্ডলী হয়, 1000 কুণ্ডলীর মধ্যে, অতীব সুন্দর, অতীব সুন্দর। কিন্তু অমর অনন্ত ব্যয়যোগ তোমাকে পীড়িত করছে। আর এইখানে তোমার সপ্তমপতি হচ্ছে তোমার মারক, সে তোমার ভাগ্যস্থানে বসে গিয়ে পুরো কুণ্ডলীর ওপরে কন্ট্রোল নিয়ে নিয়েছে। তোমার ভাগ্য, তোমার সৌভাগ্যকে দুর্ভাগ্যে রূপান্তরিত করছে। চিন্তা করো না, ভয় পেও না বাবা। তুমি তো গত জন্মে দেবাদিদেব মহেশ্বর শিবের আরাধনা করেছো। जिसके माथे पे चंद्रमा साजे और जिसके हाथों में डुमरू बाजे, रहे गोरे के संग खिले नए नए रंग। बम बम बोले बाबा कैलाश बासी। তুমি গত জন্মে মহাদেব শিবের আরাধনা করেছো। এই জন্মে
সেজন্য তুমি বৃহস্পতি চন্দ্র গজ কেশরী যোগ নিয়ে জন্মগ্রহণ করেছ। প্রতি সোমবার ধূত্র ফুল দিয়ে সাদা চন্দন দিয়ে শিবের মাথায় দেবে এবং গঙ্গা জল দেবে। তুমি অমর অনন্ত ব্যয় যোগের শুধুমাত্র প্রতিকারটা করো। এতে তুমি তোমার জীবনে পারিবারিক অশান্তি এগুলো কোনো সমস্যাই নয়, মাইনর, এগুলো একদম সাধারণ সমস্যা, জীবনে অনেক দূর যাবে। কারণ আমি যেটা বলছিলাম যে সেকেন্ড হাউস, দেখো এই মাত্র বলছিলাম যে সেকেন্ড হাউস ইন্ডিকেটস ওয়ান্স ব্যাংক পজিশন, ক্যাশ অন হ্যান্ড অ্যান্ড রেডলি ক্যাশেবল মুভেবল প্রপার্টি। তো এখানে সেকেন্ড হাউসটা খুব ভালো ছিল, কিন্তু এখানে বুধটা সেখানে সমস্যা করলো, যে দ্বাদশপতি এসে ধনস্থানে বসে গেল, ব্যয়পতি, ব্যয় মালিক। এর জন্য তুমি এটা করো। আমি তোমাকে আরো কতগুলো কথা বলি বাবা, তুমি সেগুলোকে ভালো করে নোট করবে কিন্তু। হ্যাঁ, তোমাকে আমি বলে দিই, তোমার লাকি ডেটগুলো বলে দিই, তোমার শুভ তারিখগুলো। তোমার শুভ তারিখ হচ্ছে 1, 2, 3, 9। লেখো, আমি ধীরে ধীরে বলছি বাবা। 1, 2, 3, 9, 10, 11, 12, 18, 10, 11, 12, 18, 19, 20, 21, 27, 19, 20, 21, 27, 29 এবং 30। 29 এবং 30 তোমার পক্ষে লাকি তারিখ এবং লাকি সংখ্যা, ডেট এন্ড নাম্বার। তোমার মাঙ্গলিক চিহ্ন জানো বাবা কি? ওং। ঠিক তাই, দেখো চিঠির ওপরে তুমি কি সুন্দর ওং তুমি এখানে লিখেছো, ওং। বাহ, ওং তোমার মাঙ্গলিক চিহ্ন। প্রত্যেকটি শুভ কাজের উপরে তুমি ওং লিখবে। তোমার মোবাইল ফোনের স্ক্রিন সেভারে, ব্যাকগ্রাউন্ড ফাইলে, তোমার ফোনের ওপরে, তোমার ঘরের আলমিরার ওপরে, প্রধান দরজায় ওং চিহ্নই তোমার পক্ষে মাঙ্গলিক চিহ্ন। তোমাকে অনেক নেগেটিভিটি থেকে ওং চিহ্ন বাঁচাবে। তোমার শুভ দিক জানো? আমি বলে দিচ্ছি, যখন তুমি কোনো কাজ করবে না বাবা, তুমি উত্তর দিকে বা পশ্চিম দিকে মুখ করে কাজ করবে। উত্তর বা পশ্চিম দিকে মুখ করে কাজ করবে। তোমার সিংহ রাশি এবং অনুরাধা নক্ষত্রটা তোমার পক্ষে অশুভ। আমি সিংহ রাশি মা বাবারা, তোমরা কিন্তু মনে দুঃখ পেও না। অনুরাধা নক্ষত্রে মা বাবারা, তোমরা মনে দুঃখ পেও না। এই কর্কট রাশি পুষ্যা নক্ষত্রে তোমার জন্ম হয়েছে, তাই সিংহ রাশি যখন চলবে যেদিন, সেদিন তুমি কোনো রকম শুভ কাজ তুমি করবে না। যেদিন অনুরাধা নক্ষত্রটা চলবে সেদিন তুমি কোনো শুভ কাজ করবে না। এবং সিংহ রাশির সাথে তোমার কোনো প্রকার রিলেশনটাও, তোমার হচ্ছে কোনো ক্লোজ রিলেশন তৈরি করলে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া স্বাভাবিক। আমি কাউকে ভালো খারাপ বলছি না, জীবনে ভুল বোঝাবুঝি হয়, জীবনে সংঘাত হয়, সেগুলো হওয়া স্বাভাবিক। এবারে বলছি যে বাবা তোমার লাকি কালার, তোমার লাকি কালার, সব থেকে লাকি কালার তোমার পক্ষে ব্রাইট হোয়াইট, উজ্জ্বল সাদা, একদম উজ্জ্বল সাদা। এবং ইয়েলো তোমার পক্ষে লাকি কালার, এবং তোমার পক্ষে রেড হচ্ছে লাকি কালার, গোল্ডেন তোমার লাকি কালার, এবং সিলভার তোমার লাকি কালার। বাবা তুমি কালো মানি পার্স কখনো ব্যবহার করবে না। তুমি কালো মানি পার্স কখনো ব্যবহার করবে না। তোমাকে কি করতে হবে? তুমি প্রতি সোমবার দিন ধূত্র ফুল আর সাদা চন্দন শিবের মাথায় দেবে এবং গঙ্গা জল অবশ্যই দেবে। আর আমি তোমাকে একটি মন্ত্র আমি দিয়ে দিচ্ছি, এই মন্ত্রটা তুমি যে কোনো সময় জপ করতে পারবে, এনি টাইম এনিওয়্যার এই মন্ত্র তুমি জপ করতে পারবে। আমি ধীরে ধীরে বলছি, তুমি বাবা নোট করে নেবে, তুমি নোট করে নেবে। লেখো ওং দেবতা, নিশ্চয়ই লেখা হয়েছে। আবার বলছি ওং দেবতা নামৃষি নাঞ্চ, নামৃষি নাঞ্চ গুরুং গুরুং কনক কনক সন্নিভম সন্নিভম বন্দ বন্দ ভূতং ভূতং ত্রিলোকেশং ত্রিলোকেশং তং তং নমামি নমামি বৃহস্পতিং বৃহস্পতিং। এই মন্ত্রটা যে কোনো সময় তুমি
108 বার জপ করবে। এই মন্ত্রটা যে কোনো সময় তুমি 108 বার জপ করবে। আর আমি তোমাকে বললাম যে তোমাকে কি গ্রহ প্রতিকার তোমার জন্য দরকার, সেই জন্য তুমি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের পরামর্শ নাও। তোমার বেডশিট, তোমার ঘরের পর্দা, তোমার রুমাল, তোমার পেনের বডির কালার ইত্যাদি ইয়েলো হলে ভালো হবে, ভগবান তোমার মঙ্গল করুন। মার্চের 12 তারিখের পরে তোমার যথেষ্ট আর্থিক উন্নতি আরও হবে। আর্থিক উন্নতি তোমার কুণ্ডলিতে প্রচুর রয়েছে, এই দুটো সমস্যার জন্যই সেটা বাস্তবায়িত হতে পারছে না। মনোজবাবু, আপনার প্রেরিত চিঠির উত্তর আপনি পেলেন। আশা করি আপনি আমাদের এই অনুষ্ঠান আজকে দেখছেন। আপনার মূল প্রশ্ন ছিল আপনার আর্থিক অসচ্ছলতা নিয়ে বা আর্থিক সুস্থিরতা, মানে আপনার যতটা চাহিদা ততটা আপনার আর্থিক সুস্থিরতা নেই, সেটা কবে পাবেন, কিভাবে পাবেন, তার যথাযথ উত্তর আপনি বাবা শ্রী দেবদাসজি মহারাজের কাছ থেকে পেলেন। আপনার জন্মকুণ্ডলী সেটা কিন্তু খুব বিরল, কারণ সেটা বাবা বলেইছেন যে দুটো শুভযোগ আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী আপনি প্রাপ্ত হয়েছেন। সে দুটো হলো গজকিশোরী যোগ অর্থাৎ রাজযোগ এবং অমর অনন্ত ধনযোগ। তা আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে অমর অনন্ত ধনযোগ যখন আপনার জন্মকুণ্ডলীতে আপনি প্রাপ্ত হয়েছেন, তাহলে আপনি এই আর্থিক অনটনে ভুগবেন কেন? তারও যথাযথ বিশ্লেষণ বাবা করেছেন। কারণ আপনার শনির অবস্থানের জন্য আপনার আর্থিক অনটন, এছাড়াও দ্বাদশপতি ধনস্থানে থাকায় আপনার অমর অনন্ত ব্যয়যোগ ঘটছে। অর্থাৎ আপনি যে আয় করছেন তা তো ব্যয় হচ্ছেই, বরং আয়ের তুলনায় ব্যয়টা আরও বেড়ে যাচ্ছে, যার ফলে আপনার কোনো সঞ্চয়ের ব্যাপারে আগ্রহ থাকছে না। এছাড়া উনি বলেছেন যে আর্থিক দিক থেকে একটু হলেও যা রিস্কি ফ্যাক্টর অর্থাৎ বিপদের ঝুঁকি আছে, যেরকম ধরুন শেয়ার মার্কেটে বা ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্সে আপনার ইনভেস্টমেন্ট করা এই মুহূর্তে উচিত হবে না। মার্চ 2008-এর পর কিন্তু আপনার আর্থিক স্থিতি আরও ভালোর দিকে যাবে, যদি অবশ্যই আপনি আপনার এই গ্রহদোষের প্রতিকার করেন। কি এখন মনে হচ্ছে যে আপনি এক্ষুনি আপনার গ্রহদোষের প্রতিকার করবেন? হ্যাঁ, যদি করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোপামিস্টের সঙ্গে যোগাযোগ করে তার সুপরামর্শ নিতে হবে, অথবা আপনি যদি চান তাহলে আপনি চলে আসতে পারেন বাবা শ্রী দেবদাসজি মহারাজের সুপরামর্শ নিতে। কোথায় আসবেন তাও বলে দিয়ে, আপনি সন্তোষপুরে থাকেন, সুতরাং কলকাতার দুটো ঠিকানায় আসাই আপনার পক্ষে কাছের হবে। দর্শক বন্ধুদের জানিয়ে দিই যে এতদিন আপনারা দক্ষিণ কলকাতায় ভবানীপুরে বাবা শ্রী দেবদাসজি মহারাজের অফিসে যোগাযোগ করতেন, কিন্তু এখন থেকে উনি ভবানীপুরে আর বসছেন না। উনি ওনার অফিস শিফট করেছেন। কোথায় সেটাও বলে দিই, আপনারা দয়া করে অ্যাড্রেসটা নোট করে নিন। টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টে বাস স্টপ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপ। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যারা কলকাতায় থাকেন, নেতাজি নগর বাস স্টপে যে নেবে অটোতে আপনারা চলে আসবেন জয়শ্রী কালীবাড়ি। জয়শ্রী কালীবাড়িতে নামবেন অটোতে করে। নাইস টুডে বিউটি পার্লার দেখবেন, ওখানে আছে নাইস টুডে বিউটি পার্লার, ঠিক তার অপোজিটে নাইস টুডে বিউটি পার্লারের ঠিক বিপরীতে রাগেশ্রী অ্যাপার্টমেন্টে উনি বসেন। আরও একবার বলি, টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টে বাস স্টপ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপে নামবেন, নেবে অটোতে করে চলে আসুন জয়শ্রী কালীবাড়িতে। নেবেই আপনারা দেখুন নাইস টুডে বিউটি পার্লার। নাইস টুডে বিউটি পার্লার ঠিক তার অপোজিটে রাগেশ্রী অ্যাপার্টমেন্টেই বাবা শ্রী দেবদাসজি মহারাজ বসেন। এছাড়া উনি সল্টলেকে বসেন। আমি অনুষ্ঠান চলাকালীন বলতে থাকবো সল্টলেকে উনি কোথায় বসেন, কিন্তু যেখানে উনি বসুন আপনাদের আসতে গেলে অবশ্যই এই দুটো নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। নাম্বার দুটি হলো 26624721, 26624721 এবং 9830156738, 9830156738। এই দুটো নাম্বারে বুকিং করে তবেই কিন্তু আপনাদের আসতে হবে। এছাড়া আপনারা চিঠি পাঠান আপনাদের সমস্যার কথা জানিয়ে। আমরা শুনতে থাকি বাবা শ্রী দেবদাসজি মহারাজের আলোচনা। মহারাজ, আমরা কি পরবর্তী চিঠিতে যাব? আমরা পরবর্তী চিঠি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের মূল বিষয় হচ্ছে অশ্লেষা নক্ষত্রের ইষ্ট দেবতা, তবুও আমরা তার ফাঁকে ফাঁকে আপনাদের সমস্যা কথা জানিয়ে প্রেরিত চিঠির উত্তরও দিতে থাকছি। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন মঞ্জু নিয়োগী দত্তপুকুর থেকে। মঞ্জু নিয়োগী দত্তপুকুর থেকে
উনি লিখছেন, শ্রদ্ধেয় দেবদাস বাবা, আমি একজন হতভাগিনী ও জনম দুঃখিনী মা, আর সেই জন্য তার সমাধানের পথ আজও খুঁজে চলেছি আসল রহস্য বার করার জন্য, কিন্তু আমার ভাগ্য আমায় বিশ্বাসঘাতকতা করছে। মহারাজ, আপনি যদি উপরিউক্ত সমস্যাগুলির সমাধানের পথ বার করে দেন তাহলে এই হতভাগিনী মা খুবই উপকৃত হবে। আমার জন্ম তারিখ এখনও জানা নেই, তবে আমার ছেলের জন্ম তারিখ দিলাম, আশা করি উত্তর পাবো। ছেলের জন্ম তারিখ দিয়েছেন, পরে বলছি। তার আগে উনি লিখেছেন, বাবা, আমার এই চরম দুর্ভাগ্যের প্রধান বিষয় আমার স্বামীর আচার আচরণ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও সর্বোপরি তার সংসারের প্রতি অনীহা, দায়িত্বহীনতা। ফলস্বরূপ স্বামী আত্মঘাতী ও মেয়েও আত্মঘাতী। কি ভয়ানক চিঠি পাঠিয়েছেন! ওনার স্বামী আত্মঘাতী হয়েছেন, মেয়েও আত্মঘাতী হয়েছেন। বর্তমানে ছেলে ও আমি দুর্ভাগ্যের শিকার হচ্ছি। জানি না এর সমাধানের পথ খুঁজে পাবো কিনা। মহারাজ, আপনি যদি দয়া করে ছেলের জন্ম তারিখ বিচার করে তার অর্থ, বিবাহ, সম্পত্তি সংক্রান্ত তথ্য দিয়ে সাহায্য করেন। উনি ছেলের ব্যাপারে প্রশ্ন রেখেছেন, ছেলের অর্থ, বিবাহ এবং সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে। ছেলের জন্ম তারিখ দিয়েছেন 9 সেপ্টেম্বর 1972। 9 সেপ্টেম্বর 1972 সন্ধ্যা 6টা 14 মিনিট কলকাতায়। হ্যাঁ, কিন্তু উনি ছেলের নাম দেননি। নামটা পেলে আমি নামের এখানে বিচারটাও করে দিতাম। মা, যথেষ্ট সংঘর্ষের মধ্যে তুমি জীবনযাপন করছো। স্বামী আত্মঘাতী এবং মেয়েও আত্মঘাতী। বর্তমানে তুমি তোমার পুত্র সন্তান, তোমার ছেলেকে নিয়ে তুমি জীবন অতিবাহিত করছো। এখন মায়ের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই সমস্যা থেকে তিনি কবে বেরিয়ে আসতে পারবেন, কবে শান্তিময় জীবন হবে, কি তিনি এখানে উনি জানতে চেয়েছেন যে ওনার যেহেতু উনি একা ছেলেকে নিয়ে থাকেন, স্বামী এবং মেয়ে আত্মঘাতী, ছেলের অর্থ, বিবাহ এবং সম্পত্তি সংক্রান্ত। ওনার পুরো প্রশ্নটাই ছেলেকে ঘিরে আছে। ছেলের জীবনের অর্থনৈতিক উন্নতি কেমন হবে এবং তার বিবাহিত জীবন কেমন হবে ইত্যাদি। তাহলে মা, তুমি তার নাম তো দাও, নাম দিলে আরও ভালো হতো। আমি বলি যে 9 সেপ্টেম্বর 1972 সেদিন ছিল শনিবার এবং সন্ধেবেলা 6টা 14 মিনিটে কলকাতাতে জন্ম, কন্যা রাশি এবং মীন লগ্ন। আমি ছকটাকে উপস্থাপন করছি, মা তুমি অবশ্যভাবে মিলিয়ে দেখবে। তোমার কাছে যদি ছক থাকে তো খুবই ভালো, যদি ছক না থাকে আমি এখানে উপস্থাপন করছি, তুমি নোট করে নেবে, খাতা পেন নিয়ে তৈরি হয়ে যাও। আরও একবার বলি যে কলকাতার আরও একটি ঠিকানা যাদের এখনও পর্যন্ত বলিনি, যেখানে বাবার অফিস, সেটি হলো সল্ট লেকে। ঠিকানাটি হলো গুড লাক পয়েন্ট AE/497 কোয়ালিটি বাস স্টপ, AE/497 কোয়ালিটি বাস স্টপ, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 64। গুড লাক পয়েন্ট AE/497 কোয়ালিটি বাস স্টপ, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 64। আপনারা এই 3টি ঠিকানায় এসে বাবার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, তার সুপরামর্শ নিতে পারেন। আসার আগে এই দুটো নাম্বারে ফোন করে আসবেন, 26624721, 26624721 এবং 9830156738। এই দুটো নাম্বারে অবশ্যই আপনাদের ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরেই কিন্তু আসতে হবে। আমি এখানে জন্মকুণ্ডলীটি আমি অবস্থান উপস্থাপন করছি যে কি অবস্থায় জন্মকুণ্ডলীটি আছে, এখানে কি পজিটিভিটি কি নেগেটিভিটি আছে এবং এত বড় সমস্যাই বা কেন ঘটলো, আমি ইত্যাদি বিষয়ে আলোচনা করছি। দেখো, এই হচ্ছে জন্মকুণ্ডলীর অবস্থান। এখানে কোনো গ্রহ নেই, এখানে শনি, এখানে গ্রহ নেই শুক্র কেতু, রবি বুধ এবং মঙ্গল চন্দ্র, এখানে গ্রহ নেই, এখানে নেই বৃহস্পতি রাহু, এখানে গ্রহ নেই লগ্ন। তাহলে এই জন্মকুণ্ডলীটির মধ্যে কি ভালো আছে আর কি খারাপ আছে আমি এখানে উপস্থাপন করছি। তার বিবাহিত জীবন, তার জীবনে, তার আর্থিক জীবনে উন্নতি ইত্যাদি সমস্ত বিষয়ে। দেখো, যে লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 নম্বর ঘর থেকে বিচার করতে হয় কর্ম, আর 11 নম্বর ঘর থেকে বিচার করতে হয় আয়। দেখো ভক্তগণ, আমি তোমাদের বহুবার বলেছি যে মূলা নক্ষত্র একটি বিষ নক্ষত্র, যে মূলা নক্ষত্র একটি বিষ নক্ষত্র। মূলা নক্ষত্রে যদি কোনো গ্রহ পতিত হয় বা কোনো গ্রহ থাকে, তাহলে সেই
গ্রহটি আমাদের শুভ ফল দিতে পারে না। আর এখানে মূলা নক্ষত্রে বৃহস্পতি আছে 19 নম্বর নক্ষত্রে। আর 1 2 3 4 5 6 7 8 9 10 10 নম্বর ঘর থেকে বিচার করতে হয় পিতা। তো 10 নম্বর ঘর থেকে পিতা, আর সেই পিতৃ ঘরে এখানে মূলা নক্ষত্রে 20 নক্ষত্রে বৃহস্পতি আছে। সেজন্যই কিন্তু বাবার এই ধরনের মৃত্যু সম্পাদিত হয়েছে। তাহলে দেবদাস বাবা এটা তো জবাব দাও যে আমাদের তো অনেকেরই মূলা নক্ষত্রে বৃহস্পতি আছে, কোথায়? আমাদের তো বাবা আত্মহত্যা করেননি, বা আমাদের তো বাবার এরকম ধরনের জীবন ছিল না। তো কী লজিক আছে যে মূলা নক্ষত্রে বৃহস্পতি থাকলে এরকম সমস্যা হবে? না, মূলা নক্ষত্রে বৃহস্পতি থাকলে এই সমস্যা হবে না। সেটা কি 10th হাউসে আছে, অর্থাৎ তোমার কি মীন লগ্ন, এটা দেখতে হবে। আর বৃহস্পতি থাকতে হবে কেন? সমস্ত গ্রহই মূলা নক্ষত্রে পড়লে ক্ষতিগ্রস্ত হয়, সমান ক্ষতিগ্রস্ত হয়। বৃহস্পতি, রবি, শনি, মঙ্গল, বুধ সবাই। কিন্তু এক্ষেত্রে মীনের যে লগ্নপতি, অনার অফ দ্য অ্যাসেন্ডেন্ট, লগ্নের ঘরের মালিকটা যে এখানে ক্ষতিগ্রস্ত হলো। লগ্ন মানে থাম, থামটা যদি তোমার ক্ষতিগ্রস্ত হয় তো সম্পূর্ণ হাতটাই তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, হাতটা এত সুন্দরভাবে কাজ করতে পারবে না। তাই লগ্নপতি এখানে এফেক্টেড, সেজন্য তারপরে জীবনটা এফেক্টেড হলো, আর সেজন্য এই ধরনের সমস্যা দেখা দিল। এবারে দেখো যে রবি থেকেও পিতা, রবি 1 2 3 4 5 6 6 নম্বর ঘরে বসে আছে। 6 নম্বর ঘরে রবি বসে আছে, রবি তার নিজের ঘরে আছে। রবি, বুধ, মঙ্গল, ষষ্ঠ ঘরে রবি পড়েছে। রবি কোথায় আছে? ষষ্ঠ ঘরে আছে। রবি ষষ্ঠ ঘরে আছে। ষষ্ঠ ঘরে রবি থাকার জন্য এখানে কেবল 70%ই শুভ ফল দিতে পারছে, তার বেশি নয়। ষষ্ঠ ঘরে রবি শুধুমাত্র 70%ই শুভ ফল দিতে পারছে, তার বেশি নয়। এবারে দেখো খুব এখানে সূক্ষ্ম বিচার, এইখানে এখানে রবি, বুধ, মঙ্গল আছে। আর তিনটে গ্রহ যেন কোন নক্ষত্রে আছে, এটা নাক্ষত্রিক বিচার, এটা স্টেলার অ্যাস্ট্রোলজি, অত্যন্ত সূক্ষ্ম বিচার। এটা দেখো যে রবি আছে 23 ডিগ্রি 26 মিনিট 49 সেকেন্ডে পূর্ব ফাল্গুনী শুক্রের নক্ষত্রে। আবার বুধ আছে 14 ডিগ্রি 3 মিনিট 36 সেকেন্ড পূর্ব ফাল্গুনী শুক্রের নক্ষত্রে। মঙ্গলও আছে সিংহ রাশিতেই 22 ডিগ্রি 45 মিনিট 26 সেকেন্ড পূর্ব ফাল্গুনী নক্ষত্র। একটা নক্ষত্রের মধ্যে এই তিনটে গ্রহ পতিত হয়েছে, একটা নক্ষত্রের মধ্যে। একটা ঘরে তিনটে গ্রহ, কোনো সমস্যা ছিল না। রবি সিংহ রাশিতে ষষ্ঠে, চলো 70% সুফল দেবে। রবির মিত্র গ্রহ বুধ, ঠিকই ছিল, খারাপ নেই। মঙ্গল এত খারাপ ছিল না কিছু, কিন্তু তিনটে গ্রহ একটা নক্ষত্রের মধ্যে পতিত হয়েছে। তিনটে গ্রহ একটা নক্ষত্রের মধ্যে পতিত হয়েছে। এটাই সমস্যার কারণ, এটাই সমস্যার কারণ। প্রত্যেক কটা গ্রহ শুক্রের নক্ষত্রে চলে গেছে। শুক্র কিন্তু খারাপ নেই, 1 2 3 4 5 পঞ্চমে শুক্র ভালো আছে, কিন্তু 6 নম্বর ঘরে শত্রু গৃহে, ঋণ স্থানে, সমস্যা স্থান, এটা বাধা বিপত্তির স্থানে একটি নক্ষত্রের মধ্যে এতগুলো গ্রহ থাকা কখনোই শুভ নয়, কখনোই শুভ নয়। দেখবে প্রত্যেকটা ক্রেনের মধ্যে লেখা থাকে যে ক্যাপাসিটি এত। দেখবে রেলের কম্পার্টমেন্টে লেখা থাকে যে ক্যাপাসিটি এত প্যাসেঞ্জার ক্যারি করবা। দেখবে এয়ারপোর্টের ট্রলির মধ্যে লেখা থাকে যে ক্যাপাসিটি এত কেজি। প্রত্যেকটা জিনিসের একটা ক্যাপাসিটি আছে। তো এখানে এটা ক্যাপাসিটির বাইরে হয়ে গেছে। একটা নক্ষত্রের মধ্যে তিনটে গ্রহ, না, এটা কখনোই শুভ নয়, এটা কখনোই শুভ নয়।
এটা কোনো অবস্থাতেই শুভ না। দেখবে গাড়ির একটি ক্যাপাসিটি আছে যে এই গাড়ি এত কেজি ওয়েট বহন করতে পারে, এই ভেহিকলস। তুমি যদি ওভারলোডিং করো তার ফল কি হবে? ব্রেকডাউন, গাড়ি উল্টে যাওয়া, অ্যাক্সিডেন্ট ইত্যাদি। তো এখানে তাই হয়েছে। এটা হচ্ছে স্টেলার অ্যাস্ট্রোলজি, প্রেডিক্টিভ স্টেলার অ্যাস্ট্রোলজি। এটা নাক্ষত্রিক বিচার। দেখো জন্মকুণ্ডলীটা দেখে স্বাভাবিকভাবে মনে হচ্ছে বাহ সুন্দর একটি কুণ্ডলী। হ্যাঁ, কুণ্ডলীটি ভালো বটেই। তোমার এই যে সংগ্রামময় জীবন, এটা তোমার ছোটবেলায় থাকবে। তোমার এর পরবর্তী জীবন খুবই ভালো আছে বাবা, ভয়ের কোনো কারণ নেই, ভয় পেও না। বাবাকে হারিয়েছো, তুমি মাতৃ সেবা করো, এতেও তুমি জীবনে অত্যন্ত শুভ ফল পাবে। তোমার জীবনে ঋদ্ধি সিদ্ধি সমৃদ্ধি মান যশ আর্থিক উন্নতি হবে। আমি তোমাকে বলে দিচ্ছি যে কি দরকার। এর জন্য দরকার 20 নক্ষত্রে যে বৃহস্পতির মতো গ্রহ, দেবগুরু, তোমার লগ্নের মালিক বৃহস্পতি, এখানে 20 নক্ষত্র আছে, তার তুমি প্রতিকার করো। শুক্রের নক্ষত্রে এতগুলো গ্রহ আছে 6ষ্ঠ স্থানে, তার তুমি প্রতিকার করো। এতেই তোমার এই সমস্যার সমাধান হবে। তুমি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের পরামর্শ গ্রহণ করো। আচ্ছা, ওনার একটি ছোট্ট প্রশ্ন ছিল যে ওনার বিবাহ বা বিয়ে এই মুহূর্তে যা বয়স এসে দাঁড়িয়েছে 72, এটি যথেষ্ট বয়স এসে বাবা তুমি পৌঁছেছ, প্রায় 35। তোমার বিয়ের সময় আমি এক্ষুনি বলে দিচ্ছি। দেখো, ইন বিংশোত্তরী দশা সিস্টেম ইউ হ্যাভ রানিং Guru Mahadasha. In Bingshottari Dasha system, we have running Guru Mahadasha and Saturn Antardasha. Guru period and Saturn sub period. তো শনিতে তোমার বিয়ে শুভ হবে না। In Bingshottari Dasha system, you have running Jupiter period and Saturn sub period up to 29 January 2009. 2009 তোমার কিন্তু বাবা বিয়ে আছে, জানুয়ারির পর। অনেক বয়স হয়েছে মানছি আমি, কার একটা বছর অপেক্ষা করতেই হবে। শনির মধ্যে বিয়ে কখনোই শুভ নয়, শনির বিয়ে কিন্তু শুভ হবে না, বারবার করে এটা তোমাকে আমি বলে দিচ্ছি। 2009 জানুয়ারির পরে বাবা তুমি বিয়ে করো, তোমার জীবনে সেলফ লেডির সাথে বিয়ে হবে। কোনো স্কুলে চাকরি করে বা এরকম কোনো কাজ করে এরকম কারোর সাথে বিয়ে হবে। তোমার শুভ তারিখ আমি বলে দিচ্ছি 1, 2, 3 9, 1, 2, 3 9, 10, 11, 12, 10, 11, 12। নিশ্চয়ই সেটাকে নোট করছো। 1, 2, 3 9, 10, 11, 12 হয়েছে লেখা। 18, 19, 20, 18, 19, 20, 21, 27, 28, 29, 30। 27, 28, 29, 30 এগুলো তোমার শুভ তারিখ এবং শুভ সংখ্যা। অ্যাজ পার ইংলিশ ক্যালেন্ডার এগুলো তোমার শুভ তারিখ। তোমার শুভ রং বলে দেই, তোমার শুভ রং হচ্ছে পিঙ্ক রেড, লাইট গ্রিন তোমার শুভ রং। ইয়েলো শুভ রং। এবং তোমার পক্ষে শুভ দিক, চলো শুভ দিক বলে দেই। আর এটাও আমি সাথে বলে দেই, তোমার পক্ষে কোন রাশি শুভ অশুভ। তোমার উত্তর এবং পূর্ব শুভ দিক, উত্তর পূর্ব দিকে মুখ করে তুমি যে কোনো শুভ কাজ করবে, সমস্ত কাজ করবে। এবং মিথুন রাশি তোমার পক্ষে অশুভ, শ্রবণা নক্ষত্র তোমার পক্ষে অশুভ। মিথুন রাশি এবং শ্রবণা নক্ষত্র তোমার পক্ষে অশুভ। উত্তর এবং পূর্ব তোমার পক্ষে শুভ দিক। তুমি যে কাজটা করবে, প্রতি শুক্রবার দিন কাঁচা ছোলা আর কাঁচা নারকেল খাবে। প্রতি শুক্রবার সকালবেলা কাঁচা ছোলা কাঁচা নারকেল খাবে, মানে বৃহস্পতিবার রাত্রিবেলা ছোলাটা ভিজিয়ে রাখবে। বৃহস্পতিবার রাত্রিবেলা তুমি ছোলাটা ভিজিয়ে রাখবে। আর আমি তোমাকে একটি মন্ত্র আমি লিখে দিচ্ছি, তুমি ওটাকে নোট করে নেবে। আমি এখানে বলছি, বৃহস্পতি লিখে নাও। বৃহস্পতি মহাগ্রহং সিন্ধু দেশে জাতং
অঙ্গিরা অঙ্গিরা পুত্রং পুত্রং আঙ্গি রস্য গোত্রং গোত্রং অঙ্গি অঙ্গি রোজো রোজো মদাগ্নি মদাগ্নি বশিষ্ঠ বশিষ্ঠ কৌশিক কৌশিক প্রবরং প্রবরং মিনো মিনো সু সু ক্লৈকা ক্লৈকা দশাং দশাং পূর্ব ফাল্গুনি নক্ষত্রজং নক্ষত্রজং। নিশ্চয়ই এই অবধি লেখা হয়েছে। এবার লেখো মহামণ্ডলং, বা এখানে বলতে পারো পদ্মমণ্ডলং, দুটোই বলা যায় বলতে পারো পদ্মমণ্ডলং বা মহামণ্ডলং। মধ্যস্থং পীতবর্ণং চতুর্ভুজং পীতমালাধরং গৃহাণ শান্তিং কুরু সোহা। এই মন্ত্রটা যে কোনো সময় তুমি 108 বার জপ করো, যে কোনো সময় তুমি এই মন্ত্র জপ করতে পারবে। ভয় পেও না বাবা, জীবনে সমস্যা আছে তো তার সমাধানও আছে। তুমি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপামিস্টের পরামর্শ গ্রহণ করো। মঞ্জু দেবী, আপনার চিঠিতে আপনি লিখেছিলেন আপনি একজন হতভাগিনী মা, কিন্তু বাবার বিশ্লেষণ আপনার ছেলের ব্যাপারে যা আপনার জিজ্ঞাসা ছিল তা শুনে মনে হচ্ছে যে আপনি এখন নিজেকে হতভাগিনী মনে করছেন। সত্যি এটা মনে করার যথেষ্ট কারণ আছে, কারণ আপনার স্বামী আত্মঘাতী হয়েছেন, আপনার একমাত্র মেয়ে আত্মঘাতী হয়েছে। কিন্তু দেখা যাবে যত সময় গড়াবে বাবা আপনার ছেলের ব্যাপারে যে নিয়ম, যে খাদ্যাভ্যাস, যে মন্ত্রোচ্চারণ, যে গ্রহের প্রতিকারের কথা বলেছেন তা যদি সঠিকভাবে করা হয় আপনার ছেলে কিন্তু ভবিষ্যতে আর্থিক এবং তার মান সম্মান প্রতিপত্তি নিয়ে একজন সুপ্রতিষ্ঠিত মানুষ হিসেবে চিহ্নিত হবেন। সেক্ষেত্রে আপনাকে তখন মনে হবে আপনি কিন্তু রত্নগর্ভা। সুতরাং এতটা ভেঙে পড়ার কোনো কারণ নেই। একটু সময় দিন, দেখবেন যে আপনার জীবনের হারিয়ে যাওয়া সমস্ত শান্তিগুলো আবার ফিরে আসবে। এবং সেক্ষেত্রেই বাবা কিন্তু সঠিকভাবে বিশ্লেষণ করেছেন আপনার ছেলের কি কি কারণে তার সে পিতৃহারা হয়েছে বা তার জীবনের কি সমস্যা। একটাই মূল সমস্যা বলে দিই যে 3টি গ্রহ নাক্ষত্রিক বিচার অনুযায়ী কিন্তু 3টি গ্রহ একই নক্ষত্রে অবস্থান করাটা কখনোই শুভ নয়, এবং এটি কিন্তু আপনার ছেলের জন্মকুণ্ডলিতে মূল দোষ, যা কিন্তু প্রতিকারের দরকার আছে, যার ফলে এই মুহূর্তে তার 70% শুভ ফল সে পাচ্ছে না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার সমস্ত ঋত সম্মান, ঋত শান্তি যদি ফিরিয়ে আনতে চান তাহলে ছেলেকে নিয়ে অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোপামিস্টের সঙ্গে যোগাযোগ করুন, অথবা যদি আপনার মন চায়, আপনার যদি ভক্তি বিশ্বাস থাকে, আপনি চলে আসতে পারেন বাবা শ্রী দেবদাসজি মহারাজের কাছে। আপনি পেয়ে যেতে পারেন সঠিক পরামর্শ, সঠিক পথ, যা ফিরিয়ে আনবে আপনার এবং আপনার ছেলের জীবনে শান্তির বাতাবরণ, সুপ্রতিষ্ঠা। কলকাতার এবং শ্রীরামপুরের 3টি ঠিকানায় আপনাদের বারবার বলেছি আর নতুন করে বলছি না। শ্রীরামপুরে বাবার নিজের বাড়িতে শ্রীকৃষ্ণ গুরুকুল, কলকাতায় উনি সল্টলেকের ঠিকানাটিও বলেছি, আর ভবানীপুরে যেখানে বসতেন তার পরিবর্তে উনি টালিগঞ্জের নেতাজি ভবনের, মাফ করবেন, নেতাজি নগরের কোথায় বসছেন তাও আপনাদের যথাযথভাবে বলেছি। এছাড়া আপনাদের টিভি স্ক্রলেও যাচ্ছে। যে দুটো নাম্বারে দয়া করে আপনারা ফোন করে আসবেন সে দুটি নাম্বার হলো 26624721 এবং 9830156738, 9830156738। এই দুটো নাম্বারে ফোন করলে আপনারা কবে, কোথায়, বাবা কখন বসবেন, কখন আপনারা আসবেন সবই আপনারা সঠিকভাবে জানতে পারবেন। আজকে কিন্তু দেখতে দেখতে সময় বয়ে গেল। আমরা শুনে নিলাম কিছু মানুষের সমস্যা, তার সমাধানের পথ। এভাবেই আমরা সেই পবিত্র মানুষ, যে মানুষ প্রতি সপ্তাহে 2টো দিন কিন্তু আপনাদের জন্য বরাদ্দ রাখেন সারা ভারতবর্ষের ঘুরে, তার এত কম সময়ের মধ্যে, তার জন্য তাকে তো সাধুবাদ জানাতে হয়, ধন্যবাদ দিয়ে তাকে ছোট করতে চাই না। আপনারা আগামী সপ্তাহে আবার আমরা তাকে নিয়ে হাজির হব। আপনারাও শুনতে থাকবেন কিভাবে আপনারা পেয়ে যাবেন আপনাদের সাফল্যের দরজা। তা আজ কথা দিলাম সামনের সপ্তাহে আসব। এই
প্রতিজ্ঞা, এই অঙ্গীকারবদ্ধ হয়ে কিন্তু আজকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, নমস্কার।